রোমাঞ্চ রহস্যের ঠিকানায় স্টোরি ম্যানিয়া ক্লাব নিয়ে এসেছে প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের এক রোমাঞ্চকর গল্প, প্রেতাত্মার প্রতিশোধ। আচ্ছা, জন্মালেই তো মরতে হয়, তারপরও এই চিরাচরিত নিয়মকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা কতই না ছলচাতুরি করি, তবুও কি চরম সত্যিকে এড়িয়ে যেতে পারি? জানি না। এই জন্ম মৃত্যুর কথা যতই উপেক্ষা করে এগিয়ে চলতে চায় না কেন, এই প্রশ্ন কিন্তু কিছুতেই আমার পিছন ছাড়ে না। আচ্ছা, শোনা যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে নাকি যার মরণ হবে সে টের পেয়ে যায় তার মৃত্যু ঘটতে চলেছে। এটা কি সত্যি? আপনারা বিচার করুন, আর সাথে শুনতে থাকুন গল্পের সূত্রধার তুহিনের সাথে হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রেতাত্মার প্রতিশোধ। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকো। কেবল নৌকো নয়, নাচছিল মহানদীর স্রোতে আলো, ছায়া, চাঁদ আর তারা। নদী তীরের বনভূমি থেকে বাতাস বহন করে আনছিল অশ্রান্ত পত্র মর্মর। অনেক দূর থেকে তান ধরেছিল কোনো এক গানের পাখি, চঞ্চল হয়ে আনন্দের ছন্দে। অরণ্যের মাঝখানে দেখা যাচ্ছে একটা মস্ত পাহাড়কে অনেক ঝাপসা, যেন ওখানে কৌতূহলী পৃথিবী তৃণশয্যায় উঁচু হয়ে শূন্যে মাথা তুলে দেখে নেওয়ার চেষ্টা করছে প্রকৃতির সাজঘর। নৌকো চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। কারোর বয়সই 25-26-এর বেশি নয়। মাঝে মাঝেই তারা শখ করে এমনি নৌকো নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা ক্রমে ক্রমে হারিয়ে গেল রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবের সাড়া নেই। শোনা যায় কেবল অরণ্যের শ্যামল ভাষা আর নদীর জল রাগিনী। নৌকো চালনা ছেড়ে দুজনেই হাত পা ছাড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীলাকাশ জোড়া তারকা সভার সভাপতি চাঁদের দিকে। প্রফুল্ল বললে, প্রমোদ, একটা গান শোনাও। প্রমোদ জবাব দিলে না। প্রফুল্ল আবার বললে, আজকে রাত ভালো লাগছে, তুমি একটা গান গেয়ে তাকে আরো সুন্দর করে তোলো। প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বললে, গান গাইতে ভালো লাগছে না। কেন? মনে হচ্ছে যেন কিরকম একটা অমঙ্গল আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছে। সকৌতুকেই হেসে উঠল প্রফুল্ল। প্রমোদ বললে, হাসলে যে? এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমন নদীর গান, আর এর ভিতরে তুমি অমঙ্গলকে সন্ধান করছো? না না, আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গল করছে আমাকে সন্ধান। আমি যেন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। একটুখানি চুপ করে থেকে বললে, ভাই প্রমোদ, তোমার মুখে প্রায় এমন সব কথা শুনতে পাই, এর কারণ কি বলতো? বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। তুমি পাগল। যদি তুমি আমার জীবনের কথা জানতে, তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। না না, এ কথা তোমার মুখে সাজে না। নিজের জীবনকে তুমি তো নিজেই রহস্যের এক ঘেরাটোপ দিয়ে ঢেকে রেখেছ। কতবার তোমার জীবনের কথা শুনতে চেয়েছি, কিন্তু তুমি কি কোনোদিনও আমার প্রার্থনা পূর্ণ করেছ? প্রমোদ উঠে বসল ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে বললে,
কেন যে তোমাকে আমার জীবনের কথা বলিনি তা কি তুমি জানো? কেমন করে জানবো বলো? আমি তো আর গণৎকার নই। আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক বা অপার্থিব বলতে পারো। শুনলে হয়তো তুমিও বিশ্বাস করবে না। তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই, আর তোমার কথায় আমি অবিশ্বাস করব? কেবল অলৌকিক নয়, আমার জীবন হচ্ছে ভয়ঙ্কর। তোমার সর্বাঙ্গ হবে রোমাঞ্চিত, শেষ পর্যন্ত হয়তো সহ্যও করতে পারবে না। প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের পানে খানিকক্ষণ তাকিয়ে রইল বোবার মতো। তারপর সেও উঠে বসে হাসতে হাসতে বলল, বন্ধু, জীবন বড় একঘেয়ে, কিন্তু তোমার কথাই তো অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। রোমাঞ্চিত হতে আমি ভালোবাসি। পৃথিবীতে বসেই যদি অপার্থিবের সন্ধান পাওয়া যায় তা মন্দ লাগবে না বলে মনে হচ্ছে। বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। চাঁদের দুধের ধারামাখা নদীর স্রোতের সঙ্গে নৌকো ভেসে যাচ্ছিল আপনা আপনি। হঠাৎ থেমে গেল বাতাসের উচ্ছ্বাসিত গতি, স্তব্ধ হয়ে গেল বনমর্মর, ক্ষীণ হয়ে এলো নদীর কলরতা, এবং সেই স্তব্ধতার মধ্যেই আচম্বিত জাগ্রত হলো কোথাকার রক্তলোভী ব্যাঘ্রের ভয়াবহ গর্জন। শিউরে উঠে প্রমোদ বললে, শুনলে? কি? ওই কোথায় যে বাঘ ডাকছে। ও ডাকুক কি, তাতে আমাদের কি? কিছু না, বিশ্বাস করো আর না করো, শোনো তবে আমার কথা। আমরা যখন আসামের এক জঙ্গলে বাস করতুম তখনকার কথায় আমি ভালো করে বলবো, কিন্তু আমাদের আদিবাস ছিল বাংলাদেশের 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের নিজেদের দেশ ছাড়তে হয়েছিল, আগে সেই কথাই বলবো। ভাই বোন আমরা ছিলাম 3টে, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন। তারই সুদে স্বাধীনভাবে চলত আমাদের সংসার। মায়াকে প্রসব করার পরেই আমার মা মারা পড়েন। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্য তিনি অনেক ঠাকুর দেবতার কাছে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতারা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার জন্য যৎসামান্য চেষ্টা পর্যন্ত করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতাদের নাম শুনলে রেগে আগুন হয়ে উঠতেন, এবং মায়ের শোকে বাবার মস্তিষ্ক বোধহয় কিঞ্চিত বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক, বাবা হঠাৎ খ্রিস্টান ধর্ম অবলম্বন করলেন। এসব ব্যাপারে গ্রাম বাংলার পল্লী সমাজে কিরকম বিশ্রী আন্দোলন জাগে সেটা বোধহয় তোমাকে বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরা নয়, গ্রামের জমিদার পর্যন্ত গেলেন ক্ষেপে। চারিদিকে রক্তচক্ষু, চারিদিকে গালাগালি। একদিন তো জমিদার বাড়িতে বাবার ডাক পড়ল। সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে সেটা আন্দাজ করতে পেরে বাবা নিজের বাড়িতেই বসে রইলেন। ক্রুদ্ধ জমিদার সেদিন সন্ধ্যাতে পাঠিয়ে দিলেন এক যষ্টিধারী দারোয়ান। বাবা বাইরের ঘরে বসেছিলেন। দারোয়ান সোজা ঘরের ভিতর ঢুকে জানালে তার উপর হুকুম হয়েছে বাবাকে কান ধরে টেনে নিয়ে যাবার। বাবা অল্প কথার মানুষ ছিলেন, সংক্ষেপেই বললেন, একবার সেই চেষ্টা করে দেখবার জন্য। দারোয়ান চেষ্টা করতে ভয় পেল না, হাত বাড়ালো বাবার কর্ণধারণ করবার জন্য, কিন্তু বাবা হাত বাড়ালেন তার চেয়েও তাড়াতাড়ি। দারোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিল এক ঘা। বিনা বাক্যবায়ে দারোয়ান হলো একেবারে কুপকাত। মুহূর্তে তার আত্মা হলো দেহহীন। এমন অঘটন যে ঘটবে বাবা তা কল্পনাও করেননি। দারোয়ানকে হত্যা করবার ইচ্ছে তার মোটেও ছিল না, কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন, এবং তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই রাত্রের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশ ত্যাগ করলেন। তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভেতরে গিয়ে বাসা বাঁধলেন
তা রোমাঞ্চকর হলেও এখানে সবিস্তারে বলবার দরকার নেই। ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে নিজেদের আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজের পরিচয় দিতেন। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সব কথা ভালো করে মনে পড়ে না। খানচারে কুঠির তুলে বাবা বাঁধলেন বনের বাসা। সেখান থেকে মানুষের বসতি ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ে পা বাড়াতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস আর মুরগি, এবং বাসার পিছনে খানিক ঘেরা জমির ভিতরে ছিল শাকসবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসতো মাঝে মাঝে দূরের লোকালয় থেকে। বাবাও প্রত্যহ বেরিয়ে পড়তেন বন্দুক নিয়ে বনে শিকারের সন্ধানে। প্রায়ই পাখি বা হরিণ মেরে আনতেন। সুতরাং বুঝতেই পারছ, জঙ্গলের ভেতরেও আমাদের মোটামুটি খাবারের অভাব হয়নি। সে বনের ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভেতরে। একাধারে তা অপূর্ব, বিচিত্র, ভয়াবহ। সুন্দরের সঙ্গে ভীষণের তেমন সম্মিলন আমি এর আগে কখনো দেখিনি। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস আর আগাছা ভরা জমি, এবং তারপরে একটি ছোট্ট নদী। বৎসরের অন্য সময় নদীটি বালির বিছানার উপর দিয়ে শীর্ণ জলরেখা এঁকে বেঁকে ঝিরঝির করে বয়ে যেত, এবং তখন তার গান শোনাত মৃদু গুঞ্জনের মতো। কিন্তু বর্ষার সময় সে হয়ে উঠত সত্য সত্যই ভয়ঙ্করী। দুই তটের আগল ভেঙে ছড়িয়ে পড়ত অনেক দূর পর্যন্ত, এবং প্রচণ্ড জলধারা ফুলতে ফুলতে, ফেনার শুভ্রতা ছড়াতে ছড়াতে এবং উন্মাদিনী বন্যার মতো গর্জন করতে করতে চমকিত করে তুলত শ্রবণ মন নয়নকে। তার ছোট্ট শান্ত মূর্তি তখন কল্পনাও করা যেত না। নদীটির জন্ম তার উত্তর দিককার বিশাল পর্বতপুরের মধ্যে। সেখানে পাহাড়ের পর পাহাড়ের প্রস্তর স্তূপ ক্রমেই উঁচু হয়ে উপর পানে উঠে গিয়ে নীল আকাশের অনেকখানি ঢেকে ফেলেছে একেবারে। শিখরের পর শিখর, শিখরের পর শিখর, যেন অজানা রহস্যময় ও বিভীষণের দেবতাদের পূজার জন্য যেসব মন্দির গড়া হয়েছে, ওগুলো হচ্ছে তাদেরই চূড়া। এ অঞ্চলের কোনো লোকই একলা ওই পর্বতপুরের মধ্যে ঢুকতে সাহস করত না। দিনের বেলাতেও সন্ধ্যা নামলে দলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসত। তাদের বিশ্বাস, সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে তারা কেউ জন্তুও নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয়ে যাওয়া নাকি একই কথা। বিশেষ করে একটি পাহাড় নাকি এমনই ভয়ানক যে লোকে তার নাম রেখেছে প্রেত পর্বত। বাবা আগে এইসব জনরব অলস জল্পনা বলে উড়িয়ে দিতেন বটে, কিন্তু পরে তাকেও করতে হয়েছিল মত পরিবর্তন। নদীর পূর্ব পারে আমাদের কুঠির। এদিকেও জঙ্গল আছে বটে, কিন্তু তা খুব ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহ প্রভৃতির জন্য মানুষের চলাচলও আছে। কিন্তু নদীর পশ্চিম দিক থেকে আরম্ভ হয়েছে যে বিরাট ও গভীর অরণ্য, মানুষের পক্ষেও তা অগম্য স্থান বলেও অত্যুক্তি হবে না। সে অরণ্যের অনেক জায়গায় দিবালোকের স্পর্শ পর্যন্ত পায়নি কখনো। সেখানকার অধিকাংশই বৃক্ষ পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে সর্বদাই করেছে যেন মর্মর ভাষায় আর্তনাদ। তাদের তলায় এবং আশেপাশে বাস করে যে নিবিড় অন্ধকার, মানুষের দৃষ্টি যেন তার গায়ে ধাক্কা খেয়ে আবহ হয়ে আবার বাইরে পালিয়ে আসে সভয়ে। ওই অরণ্যের বাসিন্দা হচ্ছে হাতি, বাঘ, ভাল্লুক, বন্য বরাহ, মহিষ, নেকড়ে, অজগর এবং অন্যান্য সর্প প্রভৃতি। তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকে মাঝে মাঝে বেড়াতে আসত। তাই বাবার হুকুম ছিল, তিনি বাইরে গেলে আমরা যেন ঘরের ভেতরের দরজা বন্ধ করে বসে থাকি। ছেলে মানুষই খেয়ালে হয়তো বাবার অনুপস্থিতির সময়ে একাধ দিন বাইরে বেরিয়ে পড়তুম, কিন্তু দিনের বেলাতেও অরণ্যের ভেতর থেকে যেসব হিংস্র জন্তুর হুঙ্কার ভেসে আসত, তা শুনে কোনোদিনও আমরা কেউ পিতার অবাধ্য হতে ভরসা করিনি। আর রাত্রে তো সে অরণ্য হয়ে উঠত রোমাঞ্চকর শব্দময়। কত বৃহৎ জন্তু করত গর্জনের পর গর্জন, আবার কত জন্তুর কণ্ঠে ফুটত
কাতর মৃত্যু ক্রন্দন। মাঝে মাঝে মাতঙ্গের দল আমাদের কুঠিরের চারিদিকে ভূমিকম্প জাগিয়ে ছুটে চলে যেত, আর কুঠিরের ভেতরে পরস্পরকে জড়াজড়ি করে বসে আমরা তিনটি ভাই বোনে ভয়ে কেঁপে কেঁপে সারা হতো। কারণ ওদের কোনো একটি জীবের সুরের আঘাতে বা দেহের ধাক্কায় আমাদের কুঠির তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত যখন তখন। বাবা আমাদের দুই ভাইকে যে খুব ভালোবাসতেন এটা আমরা বেশ বুঝতে পারতাম, কিন্তু আমাদের বোন মায়ার সম্বন্ধে তিনি ছিলেন বেশ খানিকটা উদাসীন। মায়াকে প্রসব করতে গিয়েই যে আমাদের জননীকে ইহলোক ত্যাগ করতে হয়েছে, এই চিন্তাই বোধ করি তাকে করে তুলেছে মায়ের প্রতি বিমুখ। মায়ের সম্বন্ধে তিনি নিজের কর্তব্য পালন করেন মাত্র, কিন্তু তার প্রাণের স্নেহ পায়নি সে কোনোদিনই। বেচারা মায়া, সে হচ্ছে জন্ম দুঃখিনী, জ্ঞান হবার আগেই মাতৃহারা, পিতার স্নেহ থেকেও বঞ্চিত। জন্ম এবং মৃত্যুর মধ্যে থাকে তো ভগবানের হাত। মা যে বেঁচে নেই এজন্য তাকে দায়ী করলে চলবে কেন? মায়ের প্রতি বাবার ছিল অন্ধ ভালোবাসা, তাই বোধহয় তিনি বুঝেও বোঝেননি এই সত্য কথাটা। মায়া কিন্তু বাবাকে কি ভালোই বাসত, যদিও আমরা তার মুখ দেখেই বুঝতে পারতাম তার প্রতি যে বাবার দরদ নেই এটা সে সর্বদাই অনুভব করতে পারত। তার শিশু মন কি ভাবতো জানি না, কিন্তু অধিকাংশ সময়ে তার মুখ থাকতো বিমর্ষ। আমরা দুই ভাই মিলে প্রাণপণে চেষ্টা করতাম পিতার এই স্নেহের অভাব পূরণ করবার জন্য। মায়া ছিল আমাদের প্রাণের পুতলি, আর মায়া ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে ছিল গোলাপ পাপড়ির মতো রং আর কোমলতা। তার সেই ঢোলো ঢোলো মুখের পানে তাকালে অতি পাষণ্ডেরও মন বিগলিত না হয়ে পারত না। নিজের বোন বলে বলছি না, কিন্তু এমন রূপের ডালি পৃথিবীর মাটিতে আর আমি দেখিনি। প্রফুল্ল, আজ যদি তোমার সামনে মায়াকে এনে দেখাতে পারতুম, তাহলে তুমিও বুঝতে যে আমি অকতুক্তি করছি না একটুও। কিন্তু হায়, মায়াকে তো আর কেউ দেখতেই পাবে না। কি কি জিজ্ঞাসা করছো? ও, মায়া বেঁচে আছে কিনা? না, সে অভাগিনী আর বেঁচে নেই। কেমন করে সে মারা পড়ল? এখন সেই কথাই বলবো। বনবাসে এসে বাবাকে কোনোদিন খুশি থাকতে দেখিনি। হাসতে তিনি যেন ভুলেই গিয়েছিলেন, এবং তার মুখের কথা হতো প্রায়ই বিরক্তি ভরা। হয়তো এই সমাজ পরিত্যক্ত জীবন তার পক্ষে অসহনীয় হয়ে উঠেছিল। হয়তো মায়ের অভাব তিনি অনুভব করতেন পদে পদে। হয়তো একটা মানুষের প্রাণ গিয়েছে তারই হাতে, এই দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখত সর্বক্ষণ। দায়ে পড়লে মানুষ প্রবীণ হয়ে যায় অল্প বয়সেই। সকালের আহার আদি সেরে বাবা প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে যেতেন বাইরে। তারপর প্রায়ই ফিরে আসতেন রাত্রিবেলায় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়। কোনো জীব শিকার করে আনলেও সেদিন আর রান্না করবার সময় থাকত না। সেই জন্য দুপুরের পর থেকেই আমরা তিন ভাই বোনে মিলে রাত্রের আহার আদি প্রস্তুত করতাম। আমরা কিরকম রান্না করতাম জানি না, বাবা কিন্তু আমাদের তৈরি খাবার গ্রহণ করতেন পরম পরিতুষ্টের সাথে। এইভাবেই কিছুকাল ধরে জীবনযাপন করলুম। তারপরে আরম্ভ হলো যেসব ঘটনার ধারা, বললেও তুমি হয়তো আর ধারণা করতে পারবে না। দাদার বয়স তখন 9, আমার 7 আর মায়ের 5 বছর। শীত পড়ল, পাহাড়ের দেশে আসল বন্য শীত। এখানে বসে ওদেশি শীতের মর্ম কিছুতেই তোমরা আন্দাজ করতে পারবে না। রাত হয়েছে, গহন বনের শীতার্ত রাত্রি। দরজা জানালা বন্ধ করে আমরা তিনজনে উনুন ঘিরে বসে আগুন পোয়াচ্ছিলাম। বাবা সারাদিনের পর ফিরে শ্রান্ত দেহে শয্যায় আশ্রয় নিয়েছিলেন। বাইরে হিমকাতর ঝোড়ো হাওয়া হু হু করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরে কাঁদিয়ে তুলছে সবুজ পাতাদের। দাদা বললেন, ও কি রাত রে বাবা! এ সময় যারা বাইরে আছে
তাদের কি অবস্থা হচ্ছে বলতো? মায়া কচি কচি মুখখানি তুলে বলল, হাতি আর বাঘ বেচারিদের তো ঘর বাড়ি নেই। আহা, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। ঠিক সেই সময়ে আমাদের দরজার ওপাশে জাগলো একটা গর্জন। বাবা ধর্মড়িয়ে বিছানায় উঠে বললেন। মায়া আমাকে দু হাতে জড়িয়ে ধরে সভয়ে বলে উঠল, মাগো। আমি বললুম, এমন ভয় পাচ্ছিস কেন? এই তো শীতে ওদের কষ্ট হচ্ছে বলে দুঃখ করছিলি, যা উঠে গিয়ে ওদের দরজা খুলে দে। নেকড়েটা আবার গর্জন করলে, এবারে আরো জোরে। সে কি ক্ষুধার্ত চিৎকার, যেন হিম করে দেয় বুকের রক্ত। তিনি বিছানা থেকে নেমে পড়লেন, তারপর বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি দরজাটা আবার ভেতর থেকে বন্ধ করে দিলাম। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল, তবু বাবা ফিরলেন না। বন্দুকের শব্দ বা নেকড়ের গর্জনও শুনলাম না। ঘুমের কথা ভুলে আমরা 3 জন বসে বসে ভাবতে লাগলাম, এমন কনকনে ঠান্ডা রাতে বাবা এতক্ষণ ধরে বনের ভিতরে কি করছেন? কোনো বিপদে পড়েননি তো? ছোট্ট খুকি মায়া তন্দ্রার ঝোঁকে থেকে থেকে তার মাথা নুয়ে পড়ছে, তবু সেও ঘুমাতে পারল না। ব্যাপারটা যা হয়েছিল পরে বাবার মুখে শুনেছি। সে রাতের আকাশে ছিল চাঁদ, জ্যোৎস্নার ধপধপে আঁচলে চাপা পড়েছিল অন্ধকার। দরজা খুলে বাইরে বেরিয়ে বাবা দেখলেন, প্রায় 30 গজ দূরে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড দীপ্তচক্ষু নেকড়ে বাঘ। বাবাকে দেখেই সে গজরাতে গজরাতে আরো খানিকটা তফাতে গিয়ে দাঁড়ালো। জানোয়ারটাকে অত দূর থেকে গুলি করলে লক্ষ্য ব্যর্থ হবে, এই ভেবে বাবা বন্দুক তুলে তাড়াতাড়ি তার দিকে অগ্রসর হলেন। একই অভিনয় চলল অনেকক্ষণ ধরে। বাবা যত এগিয়ে যান, নেকড়েটাও তত এগিয়ে যায়। বাবা যেই দাঁড়ান, সেও দাঁড়িয়ে পড়ে 2 চক্ষু অগ্নিবৃষ্টি করে গজরাতে থাকে। বাবা ছুটলে সেও ছোটে, বাবা ধীরে চললে সেও ধীরে ধীরে চলে। বাবা ভারী একরোখা ছিলেন, তারও গো হলো যেমন করে হোক আজ ওই নেকড়েটাকে বধ করবেনই। তিনি ছুটলেন পশুটার পিছনে পিছনে। মাইলের পর মাইল পার হয়েও থামলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবুও হুঁশ নেই। তারপরেই নেকড়ের সঙ্গে সঙ্গে বাবা এসে পড়লেন প্রেত পর্বতের তলদেশে। তার সম্বন্ধে জনরব কি বলে সেটা তার অজানা ছিল না, কিন্তু তিনি সেসব কথাকে কুসংস্কার বলেই উড়িয়ে দিয়েছিলেন বারবার। প্রেত পর্বতের বুকের ভেতরে লক লক করে খেলা করছিল অগ্নিশিখা। বাবা স্থির করলেন দাবানল। বনে যাদের বাস, প্রায় তাদের পরিচয় হয় দাবানলের সঙ্গে। কিন্তু এমন প্রচন্ড শীতকালে হিম ভেজা বনে কি দাবানল চলে? শিকারের উত্তেজনায় বাবার মনে এ প্রশ্ন জাগল না। দাবানল জ্বলছে দাউ দাউ করে। কে যেন অপবিত্র নরকাঙ্ক্ষীর খানিকটা নিক্ষেপ করেছে প্রেত পর্বতের মধ্যে। তারই শিখাগুলোকে নিয়ে কারা যেন দুরন্ত আহ্লাদে লাফালাফি দাপাদাপি করে বেড়াচ্ছে পাহাড়পুরের বনে বনে গাছে গাছে। একে জ্যোৎস্না, তার উপর দাবানল, চারিদিকে আলোই আলো। নেকড়েটাকে আরো স্পষ্ট করে দেখা যেতে লাগলো। সে তখন পাহাড়ের উপরে উঠছে। বাবাও তার পিছু নিলেন। খানিকটা উপরে উঠে নেকড়েটা হঠাৎ একখানা বড় পাথরের উপর বসে পড়ল। সে হাঁপিয়ে পড়েছে বুঝে বাবা এগিয়ে গেলেন দ্রুত পদে। নেকড়ে নড়ল না। বাবা দাঁড়ালেন, বন্দুক তুললেন, তবুও সে পালাবার চেষ্টা করল না। লক্ষ্য স্থির করে বাবা বন্দুক ছুড়লেন আর কি। আচম্বিতে নেকড়ে হলো অদৃশ্য। বাবা বিপুল বিস্ময়ে হতভম্ব। জ্যোৎস্না আর দাবানলে সেখানটা স্পষ্ট করে তুলেছে দিবালোকের মতো। চোখের ভ্রম হবার কোনো সম্ভাবনাই নেই। অথচ হাড় এবং মাংস দিয়ে গড়া একটা নিরেট মূর্তি কি কখনো এমন ভাবে মিলিয়ে যেতে পারে বাতাসের মতো বাতাসে? বাবা শেষটা অবশ্য দোষ দিলেন নিজের চোখকেই, কারণ সেক্ষেত্রে তার পক্ষে তাছাড়ার কোনো উপায় ছিল না। নিজের দৃষ্টির অক্ষমতাকে বারবার ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছেন, অমনি রাত্রির স্তব্ধতা আকাশে বিদীর্ণ করে জাগালো একটা উচ্চ ও তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও। আমি পথহারা বিপন্ন এক পথিক, আমাকে সাহায্য করো। এ আবার নতুন বিস্ময়। কুখ্যাত প্রেত পর্বত। দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে, এই গভীর নিশীথে সেখানে মানুষ পথিক।
সে আবার এমন সৃষ্টি ছাড়া স্থানে অন্য মানুষের সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মত্ত? তারপরেই দেখা গেল উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি প্রেত পর্বত সম্বন্ধে জনরব মিথ্যে নয়? মূর্তি দুটি ক্রমে কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ এবং একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। বাবা বললেন, কে আপনারা? পুরুষটি বললে, বিদেশি। এখানে কেন? ওই শত্রুদের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য বনের ভিতরে পালিয়ে এসেছিলাম। তারপর না পথ হারিয়ে এখানে এসে পড়েছি। ও, আপনি দেখছি বাঙালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা তো আমার দেশ বটে, তবে আমি এখন থাকি আসামে। কেন? এখানে চাকরি করি। শত্রুর কথা বলছিলেন না? হ্যাঁ। কে আপনার শত্রু? ওই জমিদার। জমিদার? জমিদার জোর করে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। সে কি? সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্রই নরপিশাচের মতো। তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্যই মেয়েকে নিয়ে না আমি এখানে পালিয়ে এসেছি। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? প্রেত পর্বতে। এই কিরকম নাম? লোকে বলে রাত্রে এ পাহাড়ে বসে ভৌতিক সভা। আপনি এসব বিশ্বাস করেন? করলে এত রাত্রে এখানে আসতুম না। মশাই, এইটাই আমার মেয়ে লীলা। তুমি কি ভূত মানো? প্রশ্ন শুনে লীলা চমকে উঠল। তারপর তাকালো প্রেত পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করছিল দাবানলের শিখা। বাবা বললেন, এ আলোচনার স্থান নয়। আপনার নামটি জানতে পারি কি? শ্রী গিরীন্দ্র শেখর চৌধুরী। আপনার? নমস্কার, আমি প্রবোধ কুমার বসু। পরিচয় তো হলো। এখন আমাদের কি করতে হবে বলুন তো? গিরীন্দ্রবাবু, আপনি জানেন না আপনার সঙ্গে আমারও জীবনের কতটা সাদৃশ্য আছে। আমিও জমিদারের অত্যাচারে দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথার ব্যথী হতে পারি। আসুন আমার সঙ্গে। মায়া তখনও ঢুলছিল। আমরা তখনও বসে ভাবছিলাম। হঠাৎ দরজায় করাঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম বাবার কণ্ঠস্বর। আমরা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। বাবার সঙ্গীদের দেখে আমার দৃষ্টি হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুট কণ্ঠে কেঁদে উঠে এক ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, আমার ছেলেমেয়েরা এখানে অতিথি দেখেনি কখনো, তাই ওরা বিস্মিত হয়েছে। গিরীন্দ্র বললে, হওয়ারই কথা। ওগো খোকা কুকুরা, ভয় নেই। আমরা বাঘও নই, ভাল্লুকও নই। বনে আমরা পথ হারিয়েছিলাম। তোমাদের বাবা দয়া করে আমাদের একটু আশ্রয় দিয়েছেন। বাবা বললেন, আসুন গিরীন্দ্রবাবু, আসুন লীলা দেবী। উনুনে এখনো আগুন আছে দেখছি। এতক্ষণ ধরে বাইরে শীতের যে ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাতিয়ে না নিলে চলবে না। তারপর দাদার দিকে ফিরে বললেন, প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাত্রে ভালো রান্না করে খাওয়াবার সময় তো হবে না। এখন কি করা যায় বলো তো? দাদা বললেন, চাল আছে, ডাল আছে, আলু আছে, আর আছে তাজা মুরগির ডিম। বলো তো 1 ঘন্টার মধ্যে আমি খাবার তৈরি করে দিতে পারি। গিরীন্দ্র বিপুল উৎসাহের সঙ্গে বলে উঠল, সাধু সাধু খোকা বাবুজি, তোমার মুখে না ফুল চন্দন পড়ুক। এ যে মরুভূমিতে বৃষ্টি ধারা, গহন বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ের খোঁজে পাশের ঘরে ঢুকে আমি দেখলুম বিছানার উপরে উপুড় হয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বিস্মিত হয়ে বললুম, কি রে মায়া, কাঁদছিস কেন? ভয় করছে, আমার ভয় করছে। ভয় করছে কেন রে? ওই মেয়েটাকে দেখে। কোন মেয়েটা? বাবার সঙ্গে যে এসেছে? হ্যাঁ ছোটদা। সে কি রে? ও যে পরীর মতো সুন্দরী।
অমন সুন্দরী আমি কখনো দেখিনি। কিন্তু কিন্তু তুমি ওর চোখ দেখেছো? চোখ? হ্যাঁ, ওর চোখ দেখেই আমার ভয় করছে। দূর বোকা, যত সব বাজে কথা। চোখ দেখে আবার ভয় করে কি রে? জানি না, আমি ওর কাছে যাব না, কখনো না, কখনো না। মায়া আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিছুতেই আর শয্যা ত্যাগ করতে চাইল না। অতিথিরা বেশ কিছুকাল ধরে বাস করলেন আমাদের সঙ্গেই। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকত কুঠিরেই। দেখলুম ঘরকন্নার কাজে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়ে নিযুক্ত থাকত। যা করবার সবই নিজের হাতে করত। আমাদের কাউকে কিছু করতেই দিত না। এমন কাজের মেয়ে খুবই কম দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করত লীলা। সর্বদাই চেষ্টা করত কি সে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করবার জন্য কম চেষ্টা করেনি, কিন্তু তাকে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণ তফাতে তফাতে থাকবার চেষ্টা করত, এবং তার ইচ্ছার বিরুদ্ধেও লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত তাহলে সে কেঁদে ফেলত তখনই। শেষটা লীলাকেও বাধ্য হয়ে মায়ের সঙ্গে ভাব করবার চেষ্টা ছেড়ে দিতে হলো। সেও মায়ের কাছে যেত না, মায়াও তার কাছে আসতো না। অথচ লীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই সে আমাদের আনন্দ দেওয়ার জন্য শোনাতো নতুন নতুন হাসির গান। তার অধিকাংশ গানেই থাকতো বনের জীবজন্তুদের কথা। গোটা 3 গানের কথা এখনো আমার মনে আছে। প্রথমটি হচ্ছে পেঁচাপেচির কথা। পেঁচা বলে, পেঁচি রে, আজ পাইনি ইঁদুর ছানা। পেঁচি বলে, কর্তা মশাই, হবে কি সে খানা? পেঁচা বলে, খানা খাবি, শ্রীমুখেতে দিয়ে যাবি, পরম সুখে স্বর্গে যাবি। গাইব তা না 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 না। কেবল আমরা কেন, বাবার মন রাখবার জন্য লীলার চেষ্টার ত্রুটি ছিল না। প্রায়ই সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্যই। বাবা খেতে বসলে সে সামনে গিয়ে বসত, পাখা নেড়ে মাছে দাঁড়াবে বলে। এত যত্নাদর পেয়ে বাবাও হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। ক্রমে ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার এক দণ্ডও চলত না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা 3 জনে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্রবাবু বসে বসে কইছেন কথাবার্তা। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধবাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। কিন্তু সে কি? হ্যাঁ, মানে কাল আমাকে কলকাতায় যেতেই হবে, বিশেষ জরুরি দরকার। তারপর আবার ফিরবেন তো? আবার ফিরবো কেন? আসামে আর তো আমার চাকরি নেই। এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়ের মতন হয়ে গিয়েছিলেন। এই মায়ার বাঁধন ছিঁড়তে যে আমার বড় কষ্ট হবে। মায়ার বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছে করলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমি আমার কন্যা, আমি আমার এই কন্যাকে সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতে পারলেন না। বললেন, তার মানে? আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ, তাহলে এখনই বিবাহ হয়ে যাক। অসম্ভব। অসম্ভবকেই তো সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই যে আমি কলকাতায় যাত্রা করব। কিন্তু এই বনে এত রাত্রে? প্রবোধ, তুমি কি বলবে বুঝতে পেরেছি। তুমি বলতে চাও এত রাত্রে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না। তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছো, যাপন করছো বন্য জীবন। সুতরাং বন্য রীতি অনুসারেই তোমাদের বিবাহ হলে তো কোনো ক্ষতিই নেই। কিন্তু আর কোনো কিন্তু টিন্তু নয়। আমি আমার মেয়ের বিয়ে দেব নিজের শর্তে। গিরীন্দ্রবাবু উঠে দাঁড়িয়ে ডাকলেন, লীলা, লীলা, এদিকে এসো মা, এদিকে এসো। লীলা এগিয়ে এলো। প্রবোধ, উঠে দাঁড়াও।
লীলার হাত ধরো। আচ্ছা, এইবার প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? বলো, প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে। শপথ যদি করতে হয় তবে ভগবানের নামেই করা উচিত। না না প্রভু, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়, তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। তবে তাই হোক। শপথ করো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলুম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। গম্ভীর স্বরে গিরীন্দ্রবাবু বললেন, ওই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয় তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার উপরে এসে পড়ে, যেন তাদের মাংস হয় শকুনি, কৃধিনী, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো করো শপথ। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আর একবার আওড়ে গেল। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলুম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। গিরীন্দ্রবাবুকে তখন দেখাচ্ছিল কি ভয়ঙ্কর, মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে গেছেন। তার 2 চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে টুপুরের আগুনের ফেঙ্কি। দাদা বিছানার উপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা ধরপড় করতে লাগলো। মায়ের চিৎকার করে কেঁদে উঠল। লীলা অসন্তুষ্ট স্বরে বলল, আমার ভয় করছে। অমঙ্গল ডেকে এলো না মায়া? বিয়ের সময় কাঁদতে নেই? হঠাৎ আমাদের ঘরের ভেতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন আমরা কোনো এক অজানা ঘরের ভেতর বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভেতরে এসে পড়েছে একটা আগুনের আভা। সচমকে মুখ তুলে দেখি প্রেত পর্বতের উপরে দাউ দাউ করে চলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দের নৃত্য করছে যেন প্রচন্ড অগ্নিসাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল? হো হো করে কঠিন হাসি হেসে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতুম। নিজেদের মধ্যে ব্যবহার করতুম লীলার ডাক নামে। কেন জানি না, তাকে মা বলে ডাকতে গেলে যেন বদ্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যত গুণী থাক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না একটুও। কিছুদিন কেটে গেল, তারপর ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুত গতিতে। আমাদের শোবার ঘরে ছিল 2টি বিছানা। একটিতে শুতেন বাবা আর লীলা, আর একটিতে আমরা 3 জন। এক রাত্রে মায়া ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিলে। দাদা, ও দাদা, দাদা ওঠো না, দাদা, দাদা ওঠো, ওঠো দাদা, ওঠো। কি হয়েছে রে মায়া? লীলা বাইরে বেরিয়ে গিয়েছে। বাইরে মানে? বনের ভেতরে। এত রাত্রে? দূর, কি যে বলিস। সত্যি বলছি দাদা। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠল, একবার ফিরে চেয়ে দেখলো বাবা ঘুমোচ্ছে কিনা। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে গেল। আর দেখো না, বিছানায় নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে ওই ভয়ঙ্কর বনের মধ্যে লীলা একা কি করছে বলতো? ঘণ্টাখানেক পরে ঘরের খুব কাছেই শুনতে পেলাম একটা গর্জন। আমি বললুম, নেকড়ে। কি সর্বনাশ! নেকড়েটা তো লীলাকে দেখতে পেলে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বললে, কখনো না, কখনো না। মিনিট কয়েক কাটলো। তারপর লীলা আবার ঘরের ভেতরে এসে দাঁড়ালো। ওদিককার জানালার সামনে ছিল জল ভর্তি বালতি। সেখানে গিয়ে সে হাত মুখ ধুয়ে ফেললো এবং তারপর বিছানায় গিয়ে বাবার পাশে শুয়ে পড়ল। আমরা ভয়ে কাঁপতে লাগলুম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার উপর পাহারা দিতে শুরু করলুম।
কিন্তু পরদিনও সেই ব্যাপার, তারপর দিন এবং তারপর দিনেও এমনই উপরে উপর আরো কয়েক রাত্রি ধরে দেখলুম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে লীলা বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে যায়। তারপর বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুব প্রগাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বললুম, দাদা, বাবাকে এসব কথা জানানো উচিত কিন্তু। দাদা বললেন, হ্যাঁ উচিত, কিন্তু কিন্তু তারও আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে ঠিক কি করে। তা কি করে সম্ভব হবে? আজকে রাতে আমি লীলার পিছু নেবই। এই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। না দাদা, তা হয় না। ও দাদা, দাদা, অমন কথা মুখেও এনো না, তাহলে ভয়ে আমি মরেই যাব। দাদা ভারী সাহসী ছেলে, দৃঢ় স্বরে বললে, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভেতর ঢুকলেন বাইরে যাবার জামা কাপড় পরেই। যথা সময়ে লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তখনই নিচে নেমে বাবার বন্দুকটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাসরুদ্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলুম। তারপরেই শুনলুম একটা বন্দুকের শব্দ এবং তার মিনিট খানেক পরেই দেখলুম লীলা ঘরের ভেতরে এসে ঢুকলো খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল। উঁকি মেরে দেখলুম এক খণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুড়ে লীলাকে জখম করেছেন? তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভেতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয়ে ভয়ে বললুম, বাবা, বাবা, দাদা কোথায়? কাল রাতে আমি ঘুমের ঘরে শুনেছিলুম কে যেন দরজা খুলে বাইরে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন বলো দেখি? সেই দিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেমে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন দ্রুত পদে। অল্পক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন, দুই হাতে দাদার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ বহন করে। দেহটা নামিয়ে রেখে তিনি তার উপর বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমিও মায়া মাটির উপর আছড়ে পড়ে কাঁদতে লাগলুম। লীলা দুঃখিত স্বরে বললে, আহারে, প্রকাশ নিশ্চয়ই তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে পারবে কেন? বেচারা বুদ্ধির দোষেই নেকড়ের হাতে প্রাণটা দিলে। আমি কথা কইতেই যাচ্ছিলাম, কিন্তু মায়া আমার দুহাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে কোনো কথাই বলতে পারলুম না। সেই দিনই বাবা আমাদের বাসার অনতি দূরে দাদার মৃতদেহ নিয়ে মাটি খুঁড়ে কবরস্থ করলেন। বন্যজন্তুদের কবল থেকে রক্ষা করবার জন্যে কবরের উপর চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না, সারাক্ষণ জ্বরের মতো বসে থাকেন। বিমর্ষ মুখে কি যেন ভাবেন এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব, আমি নেকড়ের বংশ সব ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতাম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখে রেখেছিল বোবা করে। শেষটা শোকের প্রথম ধাক্কা সামলে বাবা আবার শিকারে বেরুলেন, কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলের দেহটার সবটা খেয়ে ফেলেছে। কবরের ভেতরে পড়ে আছে কেবল কেবল খান কয়েক হাড়। লীলা সভয়ে ও সবিস্ময়ে বললে, ও মা, তাই নাকি গো? নেকড়ে বংশ জাহান্নামে যাক। বাবা, ও বাবা, জানো তো একটা না নেকড়ে রোজ
রোজ আমাদের দরজার কাছে এসে চিৎকার করে। বাবা বললেন, তাই নাকি? এ কথা আমাকে আগে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলে আমাকে জাগিয়ে দিও। আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না। মায়ার মুখের দিকে একটা হিংস্র ও জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে লীলা সেখান থেকে হনহন করে চলে গেল। কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগান। মায়া এক জায়গায় বসে বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল, বাবা কোদাল নিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় লীলা এসে বললে, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসেছি, তুমি যাও, কিছুক্ষণ গিয়ে উনুনের কাছে বসো গে। আমি ততক্ষণে যাই, বন থেকে জ্বালানি কাঠ নিয়ে আসি। আন্দাজ আধ ঘন্টা পরে কুটিরের ভেতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি বাগান থেকে বেগে ছুটে এলুম, কিন্তু আস্তে আস্তে আর্তনাদ হলো নীরব। আমরা কুটিরে ঢোকবার আগেই ভেতর থেকে উল্কার মতো ছুটে বেরিয়ে এলো মস্ত বড় এক নেকড়ে। চোখের পলক ফেলবার আগেই সে বনের ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। ঘরময় বইছে রক্তের ধারা, তারই মধ্যে পড়ে রয়েছে মায়ার ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু তার মুখে চোখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমাদের পানে তাকিয়ে একটু ম্লান হাসি হাসল মায়া। তারপরেই সে আমাদের মায়া কাটালে। এমন সময় লীলা ঘরের ভেতরে ঢুকে দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ক্রন্দন ভরা কণ্ঠে বলল, গো, আমি কি দেখছি গো? কে এমন সর্বনাশ করলে গো? নেকড়ে। হায় রে অভাগী, একটু আগেই একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গিয়েছিল। আমার যা ভয় হয়েছিল, নিশ্চয়ই তারই কাজ। আমার আর বাবার শোকের কথা বলে তোমাকে আর কষ্ট দিতে চায় না। শুভ্র পূজার ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলালির মতো। তাকে হারিয়ে জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকে সমাধিস্থ করলেন। রাত হলো। যে বিছানায় ছিল আগে 3 ভাই বোনের জন্য, আজ আমি সেই বিছানায় একলা। চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে ভাবছি মায়ার মৃত্যুর সঙ্গে লীলার কোনো সম্পর্ক আছে বোধহয়, কিন্তু কি রকম সম্পর্ক? হঠাৎ দেখলাম লীলা শয্যা ছেড়ে নামলো। তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী, এখনো সে নিজের অদ্ভুত অভ্যেস ছাড়তে পারল না। দুর্দান্ত কৌতূহল হলো। উঠলাম, দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি মারলুম। জলজলে চাঁদের আলো, চারিদিক স্পষ্ট। প্রথমেই চোখ গেল যেখানে আছে দাদা ও মায়ের সমাধি। আঁতকে উঠলুম সভয়ে। মায়ের কবরের পাশে বসে কেউ স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছেন। লীলা। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলুম, কিন্তু তারপর যখন দেখলুম লীলা কবরের ভেতর থেকে মায়ের মৃতদেহ 2 হাতে টেনে বার করছেন, তখন আর আমি স্থির হয়ে থাকতে পারলুম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে বললুম, বাবা, বাবা শিগগিরই ওঠো, তোমার বন্দুক নাও। কি? আবার নেকড়ে এসেছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। আমিও রইলুম পিছনে পিছনে। দাদার আর মায়ের কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার 2 চক্ষু যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরেই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন।
তীব্র চিৎকারে রাত্রে স্তব্ধতা যেন ফাটিয়ে দিয়ে লীলার দেহ পড়ল শূন্যে, দুই বাহু বিস্তার করে মাটির উপরে লুটিয়ে। বাবাও চেঁচিয়ে উঠলেন, তারপরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিক পরে বাবার জ্ঞান হলো। ধীরে ধীরে উঠে বসে কপালের উপরে ডান হাত বোলাতে বোলাতে তিনি বললেন, আমি কোথায়? আমার আমার কি হয়েছে বলো দেখি। ও মনে পড়েছে, মনে পড়েছে। ওহ, কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে গোত্রস্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও অনুসরণ করলুম। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এইটাকে আমি চিনতে পারছি, এইবার সব বুঝতেও পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। হা ভগবান, আমি পড়েছিলাম প্রেত পর্বতের প্রেতাত্মাদের পাল্লায়। পরের দিনের প্রভাত। এখনো ভালো করে সূর্যোদয় হয়নি। ঘরের ভেতরে আলো আঁধারি। বিষম শব্দে দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করল এক উদ্ভ্রান্ত মূর্তি। মাথার চুলগুলো করছে ক্রুদ্ধ সর্পের মতো লটপট, থরথর করে কাঁপছে সর্বশরীর। গিরীন্দ্র কান ফাটানো চিৎকার করে সামনের দিকে দুই বাহু বাড়িয়ে শঙ্করধ্বন্মত্ত গিরীন্দ্র বললে, দে দে আমার মেয়েকে, দে আমার মেয়েকে, দে আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? বল বল, কোথায় রেখেছিস আমার মেয়ে? দে, ফেরত দে আমার মেয়েকে, দে। বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনই জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে? তোর মেয়ের যেখানে থাকা উচিত সেইখানে, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেব নরকে। তুচ্ছ নশ্বর জীব, তুই তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে। বেরিয়ে যা শয়তান, আমি তোকে থোড়াই কেয়ার করি। তোর শপথের কথা ভুলে যাচ্ছিস? হ্যাঁ, তোর শপথের কথা ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই। প্রেতাত্মার কাছে শপথ, তার কোনো মূল্যই নেই। মূল্য নেই? বেশ বেশ, বুঝতে পারবি মূল্য আছে কিনা। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যের শকুনি, গৃথিনী, নিগ্রে আর ওই অন্যান্য হিংস্র পশুরা। তারা এখনো বলছি শয়তান, বিদায় হ। তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। ঘরের ভেতরে টাঙানো ছিল একটা রামদা। বাবা চোখের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদাটা টেনে নিয়ে মাথার উপরে তুললেন। বাবার হাত এবং রামদা তীব্র বেগে নিচে নামল। গিরীন্দ্রের শরীর ভেদ করে সাত করে চলে গেল। টাল সামলাতে না পেরে বাবা মাটির উপরে পড়ে গেলেন সশব্দে। গিরীন্দ্রের শরীর অক্ষত, তার দেহ যেন বাতাস দিয়ে, ধোঁয়া দিয়ে গড়া। শানিত অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। সে আবার বিকট স্বরে হাহা করে হেসে উঠে বলল, ওরে নশ্বর জীব, কেবল তাদের ওপরেই যে আমার প্রভুত্ব করতে পারি যারা করেছেন নরহত্যা। মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিলি প্রেত পর্বতের কোলে। হ্যাঁ, কর কর এবার শান্তি ভোগ। তোর দুই সন্তান গিয়েছে, তোর তৃতীয় সন্তানকেও রক্ষা করতে পারবি না। মরবে মরবে, সেও মরবে। তারও মাংসহীন হাড়গুলো পড়ে পড়ে শুকোবে এই গভীর অরণ্যের মধ্যে। তোকেও আমি হত্যা করতে পারতো অনায়াসেই, কিন্তু তা আমি করব না। তুই বেঁচে থাক, সেইটাই তোর সবচেয়ে বড় শাস্তি। তোকে হত্যা করাও তো তোর প্রতি দয়া করা, তাই না? এরপরে আর বিশেষ কিছু বলার নেই। আগেই বলেছি, বাবা গরিব ছিলেন না। পরদিনই তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাকে নিয়ে চলে গেলেন একেবারে কাশীধামে। কিন্তু সেখানে গিয়েও তার পরিণাম হলো না আনন্দজনক। কিছুদিন পরে তিনি পাগলের মতো হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকে একাকী দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণই আমার নেই, চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা স্বচক্ষে দেখেছি তাই বললুম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? শুনলে আমার কথা, এরকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো শুনেছ? এখন বলো, আমার কি করা উচিত?
প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগলো। পৃথিবীর উপরে ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকো তখনও আপনা আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বললে, আমারও জীবন হচ্ছে এই নৌকার মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত। প্রমোদ, বিবাহ করো, সংসারী হও। জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। বিবাহ? বিবাহের নাম শুনে অমন চমকে উঠলে কেন? আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। প্রমোদ, তুমি তো আর প্রেত পর্বতের এলাকায় বাস করছো না। এখানে কে তোমার উপর প্রভুত্ব করতে পারবে? তুমি কি তাই মনে করো? নিশ্চয়ই বলি। তবে আজ মনের ভিতরে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? ও তোমার মনের ভুল। ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একখানা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। এমন পূর্ণিমার ভিতরেও তুমি আবিষ্কার করলে কালো পর্দা। তোমার কল্পনা শক্তি আছে বটে। আমার মাথাটা খুব ঘুরছে। আমার দমটা বন্ধ হয়ে আসছে। প্রমোদ, এখন বুঝেছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ওঠো, ধরো হাল, নৌকা তীরে নিয়ে যাই। কেন? তীরে নৌকা ভিড়িয়ে আমার সঙ্গে তুমিও নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার অলৌকিক কাহিনী শুনে আমারও মন যেন কেমন কেমন করছে বটে। স্নান করলে আমরা দুজনেই হয়তো কতটা প্রকৃতিস্থ হতে পারবো, বুঝছো? জলে জলে দেহ স্নিগ্ধ হতে পারে, কিন্তু মন কি ভিজবে প্রফুল্ল? মনের উপরেও দেহের প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে, মন তখন সুস্থ থাকে না। যখন এত করে বলছো, তোমার আদেশ পালন করব। চলো, নিয়ে চলো। দুই হাতের দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকো নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকো ভিড়ল সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল চন্দ্র কিরণ ধারায়। সবুজ পত্রের ছন্দে তাল রেখে গান গাইছিল রাতের গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে একটি নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকো থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বললে, এই বিশ্বে আছে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু কিন্তু আমি আমি কিছুই গ্রহণ করতে পারলুম না। প্রফুল্ল জবাব দিলে না। সে তখন পেছনে ফিরে নৌকোর দড়ি গাছা একটা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধতে ব্যস্ত ছিল। আচমভিতে একটা গুরুদেহ পতনের শব্দ এল, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও ব্যাঘ্রের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেল প্রকাণ্ড একটা ব্যাঘ্র প্রমোদের দেহ মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্দের মতো সে দাঁড়িয়ে রইল। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারল না। তারপর শিশুর মতো কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বললে, প্রমোদ, প্রমোদ।
প্রমোদ, তোমাকে ফিরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলুম। জ্ঞান হারিয়ে সে পড়ে গেল নদীর বালুকা তটের উপরে। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে লেখা এক প্রতিশোধের গল্প, প্রেতাত্মার প্রতিশোধ। বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, পৌতুষা, পথিক, রেভু, আফসানা, সুপ্রভাত, মিহির ও রাজ। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।